প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজ আমরা পড়ব পদার্থের গাঠনিক ধর্ম। আজকে পদার্থের গাঠনিক ধর্মের দ্বিতীয় ক্লাস। আমরা ক্লাস নাম্বার 1-এ পদার্থের গাঠনিক ধর্মের ম্যাক্সিমাম টপিকস পড়ে ফেলেছিলাম। আজকে অল্প কিছু অংশ বাকি আছে, এই অংশটুকু শেষ করে দেব। আজকে ক্লাসে প্রথমেই আমরা আলোচনা করব সান্দ্রতা নিয়ে। সান্দ্রতা নিয়ে আলোচনা করব। বাচ্চারা শোনো, যে ধর্মের ফলে তরলতার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে, যে ধর্মের জন্য তরলতার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে তাকে তরলের সান্দ্রতা বলে। মানে সান্দ্রতার কাজ কি? তরল পদার্থের গতি কি দেয়া? বাধা দেয়া। যে ধর্মের ফলে তরলতার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে তাকে তরলের সান্দ্রতা বলে। তার আমরা এখানে কি বলতে পারি? সান্দ্রতা কি করে? তরল পদার্থের গতি কি দেয়? বাধা দেয়, তাই তো? এখন বিভিন্ন প্রবাহের সান্দ্রতা বিভিন্ন, বিভিন্ন প্রবাহের সান্দ্রতা বিভিন্ন। যেমন মনে করো আলকাতরা, তেল, দুধ, পানি, এগুলোর মধ্যে আলকাতরার সান্দ্রতা সবচেয়ে বেশি। লিখি এভাবে, এটাও এমসিকিউ আসতে পারে। এমসিকিউ আসতে পারে এটা, যে আলকাতরা এর সান্দ্রতা তেল অপেক্ষা বেশি, আবার তেলের সান্দ্রতা দুধ অপেক্ষা বেশি, আবার দুধের সান্দ্রতা পানি অপেক্ষা বেশি। তাহলে বিভিন্ন পদার্থের বা বিভিন্ন প্রবাহীর সান্দ্রতা বিভিন্ন। যেমন আমরা কি বললাম, যে আলকাতরা, তেল, দুধ, পানি, এগুলোর মধ্যে আলকাতরা সান্দ্রতা কি সবচেয়ে বেশি। এখন বিজ্ঞানী নিউটনের অভিমত অনুসারে তোমার বল, সান্দ্রতা বল ক্ষেত্রফলের সমানুপাতিক, সান্দ্রতা বল বেগের অবক্রমের সমানুপাতিক। বেগের অবক্রম, এই ডিভি বাই ডিওয়াই কে বলা হয় বেগের অবক্রম। তাহলে বিজ্ঞানী নিউটনের অভিমত অনুসারে সান্দ্রতা বল ক্ষেত্রফলের সমানুপাতিক, সান্দ্রতা বল বেগের অবক্রমের সমানুপাতিক। এখানে আমরা দুটো যদি একসাথে লিখি, ডিভি বাই ডিওয়াই, যদি আমরা সমানুপাতিক ধ্রুবক দিই, এখানে তোমার এই ডিভি যদি আলাদা করে বলি সেটা বেগ, ডিওয়াই পুরুত্ব, আর ডিভি বাই ডিওয়াই একসাথে বেগের অবক্রম, এ ক্ষেত্রফল, আর এটা হলো সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ। এটা হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা বলি সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক। এখন এই সান্দ্রতা গুণাঙ্ক এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। সান্দ্রতা গুণাঙ্কের একক নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। সান্দ্রতা গুণাঙ্কের একক নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এর একক হিসেবে পয়েজ, একক হিসেবে পয়েজও ব্যবহার করা হয়। একক হিসেবে পয়েজও ব্যবহার করা হয়
10 পয়েজ 10 পয়েজ সমান 1 নিউটন সেকেন্ড ms ইনভার্স 2। 10 পয়েজ সমান 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এমসিকিউ আসতে পারে। তাহলে সান্দ্রতা গুণাঙ্ক একক কি? সান্দ্রতা গুণাঙ্কের একক হলো নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এর একক হিসেবে পয়েজ ব্যবহার করা যায়। 10 পয়েজ সমান 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। মাত্রা, এই মাত্রাটা তো খুব ইম্পর্টেন্ট, এই মাত্রাটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতেই আসে। এম এল ইনভার্স টি ইনভার্স, এর মাত্রা এম এল ইনভার্স টি ইনভার্স, সান্দ্রতার মাত্রা। এবং সান্দ্রতার এটা হলো বলের সূত্র, ইটা এ ডিভি বাই ডি ওয়াই। এখন সান্দ্রতার উপর আমরা আলোচনা করবো, একটা নোট লিখে নেই। এই নোট এই কথাগুলাও তোমার এমসিকিউ আসতে পারে, এমসিকিউ এই কথাগুলো আসতে পারে। আচ্ছা, এইগুলা কিন্তু খাতায় তুলে ফেলবা, আমি হোয়াইট বোর্ডে যা লিখতেছি খাতায় তুলে ফেলবা। যে কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহগ, কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহগ, কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহগ পানির চেয়ে 1000 গুণ বেশি, পানির চেয়ে 1000 গুণ বেশি। আরেকটা লাইন লিখে ফেলতে পারো, এইটাও এমসিকিউ আসতে পারে, যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3। এই কথাগুলো এমসিকিউতে আসতে পারে। তাহলে আমরা এখন আলোচনা করব সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব নিয়ে। সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করবো এখন। সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। এক, তরল পদার্থের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, আরেকটা হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বর্গমূলের সমানুপাতিক। সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, একটা হলো তোমার তরল পদার্থের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, আর একটা হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বর্গমূলের সমানুপাতিক। এখন আমরা একটু আলোচনা করব সংকট বেগ নিয়ে। সংকট বেগ, অর্থাৎ সংকট বেগটা হলো
তরল তরল পদার্থের বা তরল প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়। এই নির্দিষ্ট সীমাটাকে আমরা কি বলি? সংকট বেগ। কি বললাম? যে তরল প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে কি হয়? পরিণত হয়। ওই নির্দিষ্ট সীমাটাকে আমরা কি বলবো? সংকট বেগ। নির্দিষ্ট সীমাটাকে কি বলবো আমরা? সংকট বেগ। কারণ এই সংকট বেগ সম্বন্ধে বিজ্ঞানী রেনল্ড একটা সূত্র দিয়েছেন। বিজ্ঞানী রেনল্ডের সূত্রটা হলো, বিজ্ঞানী রেনল্ডের সূত্র সংকট বেগ ইটা রো আর। এখানে এইখানে আমরা এখানে কি দেখতে পাইতেছি? যে সংকট বেগ সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। সংকট বেগ সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। সংকট বেগ ঘনত্বের সমানুপাতিক। সংকট বেগ ঘনত্বের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। সংকট বেগ সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এখানে কে একটি ধ্রুবক। একে রেনল্ড ধ্রুবক বলা হয়। একে রেনল্ডের ধ্রুবক বলতে পারি, আবার একে রেনল্ড সংখ্যাও বলা হয়। কে এর মান এক হাজার অতিক্রম না করলে প্রবাহকে শান্ত প্রবাহ ধরা হয়। কে এর মান 1000 অতিক্রম না করলে প্রবাহকে শান্ত প্রবাহ ধরা হয়। তার মানে যদি কে এর মান, এই যে তোমার রেনল্ডের সংখ্যা, এটা কি একটি ধ্রুবক, একে আমরা রেনল্ডের সংখ্যা বলি। তার মানে রেনল্ডের সংখ্যা যদি 1000 অতিক্রম করে তখন তাকে আমরা বলবো অশান্ত প্রবাহ। তাহলে সংকট বেগের সূত্রকে দিচ্ছেন বিজ্ঞানী রেনল্ড, কে ইটা রো আর। তার মানে এই সংকট বেগ সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক এবং ব্যাসার্ধেরও কি ব্যস্তানুপাতিক। এখন আমরা আলোচনা করব সান্দ্র বল নিয়ে। সান্দ্র বল F = 6 পাই ইটা আর ভি। সান্দ্র বল F = 6 পাই ইটা আর ভি। এটা হলো প্রান্তিক বেগের বা প্রান্তীয় বেগের সমীকরণ। প্রান্তীয় বেগ বা অন্তবেগের সমীকরণ। V = 2r² - 9 ইটা। এখানে তুমি দেখতে পাইতেছো বেগ ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, বেগ ঘনত্ব বা ঘনত্বের পরিবর্তনের
সমানুপাতিক, তাহলে বেগ ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, বেগ ঘনত্বের বা ঘনত্বের পরিবর্তনের সমানুপাতিক, এবং সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। এই কথাগুলাই কিন্তু এমসিকিউতে আসে। বেগ ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, কারণ এই সূত্রের অঙ্ক যদি আসে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এগুলো বিশাল বড় বড় অঙ্ক। তাহলে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলো পরীক্ষা আসতে পারে। বেগ ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, ঘনত্ব বা ঘনত্বের পরিবর্তনের সমানুপাতিক, সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। পৃষ্ঠ টান। পৃষ্ঠটানের 1 নম্বর সূত্রটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। কৈশিক নলে আরোহণ বা অবনমনের ক্ষেত্রে কৈশিক নলে তরলের বা কৈশিক নলে আরোহণ বা অবনমনের ক্ষেত্রে তরলের পৃষ্ঠটান, আরোহণ বা অবনমনের ক্ষেত্রে তরলের পৃষ্ঠটান RH rho g by 2 cos theta, RH rho g by 2 cos theta। এখানে এই থিটাটা হলো স্পর্শকোণ। এই স্পর্শকোণ এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা আমি একটু পরে যখন মেইন বই দেখাই দিব তখন আমরা মেইন বই থেকেই সবগুলো আলোচনা করব। এখন শুধু তুমি জেনে রাখবে থিটাটা কি, স্পর্শকোণ। এখানে কিন্তু পারদের স্পর্শকোণ, তারপরে তোমার এই বিশুদ্ধ পানির স্পর্শকোণ, হ্যাঁ, এইগুলা আমরা কিন্তু একটু পরে আমরা দেখবো যে কাচের সাথে পারদের স্পর্শকোণ কত, তারপর তোমার সাধারণ পানি ও কাচের স্পর্শকোণ কত, সেগুলো একটু পরে আমি মেইন বই দেখাই দিব। এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তো মেইন বই দেখানোর সময় আমরা আলোচনা করব। আপাতত শুধু থিটাটাকে স্পর্শকোণ জেনে রাখলাম। বাচ্চারা অঙ্ক করার সময় যদি দেখো প্রশ্নের মধ্যে স্পর্শকোণের মান দেয়া আছে তাহলে তুমি cos থিটা লিখবা, আর যদি স্পর্শকোণের মান দেয়া না থাকে তাহলে তুমি cos থিটা লেখা দরকার নাই, শুধু লিখবা 2। কি বললাম, অঙ্ক করার সময় প্রশ্নের মধ্যে যদি স্পর্শকোণের মান দেয়া থাকে তাহলে তুমি cos থিটা লিখবা, আর স্পর্শকোণের মান দেয়া না থাকলে cos থিটা লিখবা না, থাকলে লিখবা না থাকলে লিখবা না। এখন হলো তোমার পানির পৃষ্ঠটান। F/2L, পানির পৃষ্ঠটান F/2L। তোমার পানির ক্ষেত্রে বা পানির ফুটার ক্ষেত্রে পানির ফুটার ক্ষেত্রে চাপ, পানির ফুটার ক্ষেত্রে চাপ হলো 2T/R, টি হলো পৃষ্ঠটান। সাবানের বুদবুদের ক্ষেত্রে চাপ 4T/R, সাবানের বুদবুদের ক্ষেত্রে 4T/R। সিলিন্ডারের ক্ষেত্রে
চাপ T/R। তার মানে এই চাপের সূত্র তিনটা, একটা হলো পানির ফুটার ক্ষেত্রে 2T/R, সাবানের বুদবুদের ক্ষেত্রে 4T/R, আর এটা হলো সিলিন্ডারের ক্ষেত্রে T/R, তাই তো? আচ্ছা, কাজ ক্ষেত্রফলের পরিবর্তন 4π(nr² - r² × t। এখানে nটা হলো ফুটার সংখ্যা, এই ক্যাপিটাল আর হলো বড় ফুটার ব্যাসার্ধ, ছোট ফুটার ব্যাসার্ধ। এই এন হলো ফুটার সংখ্যা, ক্যাপিটাল আর হলো বড় ফুটার ব্যাসার্ধ, স্মল আর হলো ছোট ফুটার ব্যাসার্ধ। আর বড় ফুটার ব্যাসার্ধ এই দুইটার মধ্যে সম্পর্ক হলো R = ঘনমূল n × R। মানে প্রশ্নের মধ্যে যদি তোমার ছোট ফুটার ব্যাসার্ধ দেয়া আছে, বড় ফুটার ব্যাসার্ধ কত তুমি এখান থেকে বের করতে পারো, বা বড় ফুটার ব্যাসার্ধ দেয়া আছে, ছোট ফুটার ব্যাসার্ধ কত তুমি এখান থেকে বের করতে পারো। তাহলে এই ক্যাপিটাল আর সমান কি ঘনমূল n × R। তার মানে এখানে যদি প্রশ্নের মধ্যে একটা ব্যাসার্ধের মান দেওয়া থাকে, অপর ব্যাসার্ধের মান তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা। 5 নাম্বার, পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির একক। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির, পৃষ্ঠটান বা তলটান ও পৃষ্ঠ শক্তির একক। পৃষ্ঠ শক্তির একক নিউটন/মিটার এবং মাত্রা। বাচ্চারা এই মাত্রাগুলা কিন্তু MCQ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের যতগুলা মাত্রা, গত ক্লাসে অনেকগুলো মাত্রা দেখছো, এই মাত্রাগুলা তোমার MCQ এর জন্য। গত ক্লাসে তুমি কি দেখছিলা? পীড়নের মাত্রা, তারপর তোমার স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। মাত্রাগুলো অসংখ্য ইম্পর্টেন্ট। আজকে তুমি কি দেখছো? সান্দ্রতার মাত্রা, পৃষ্ঠটানের মাত্রা। এই মাত্রাগুলা MCQ এর জন্য অসম্ভব লেভেলের ইম্পর্টেন্ট। তো বাচ্চারা, আমরা অনেকগুলো সূত্র নিয়ে কথা বললাম, আমরা এই সূত্র রিলেটেড ম্যাথগুলো এখন দেখব। তো সবাই শীটের মধ্যে পদার্থের গাঠনিক ধর্ম রিটেন পার্টটুকু বের করো। আমরা গত ক্লাসে 1 থেকে 26 পর্যন্ত শেষ করে ফেলছিলাম। আজকে প্রথমেই আমরা 27 নাম্বার কোয়েশ্চেনটা দেখব। সবাই শীটের মধ্যে 27 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। 27-এ দেখো, প্রশ্ন ভালো করে পড়ো। যে প্রশ্নের মধ্যে বলের মান বের করতে বলছে, পৃষ্ঠটানের মান দেয়া আছে। তো বল এবং পৃষ্ঠটানের মধ্যে সম্পর্ক হলো T = F/12। বল এবং পৃষ্ঠটানের মধ্যে সম্পর্ক কি? T = F/12। তাহলে বাচ্চারা এখানে F সমান কি হচ্ছে? 2TL। পৃষ্ঠটানের মান প্রশ্ন দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে, সূচকের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার দেওয়া আছে।
বল এবং পৃষ্ঠটান বা তরলের পৃষ্ঠটানের বা পানির পৃষ্ঠটানের সূত্র কি? টি ইকুয়াল এফ বাই 12। 28 নাম্বার অঙ্ক দেখো, 28। তো প্রশ্নের মধ্যে ব্যাস দেয়া আছে, প্রশ্ন ভালো করে খেয়াল করো। ব্যাস দেয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে কি হবে? ব্যাসার্ধ। তারপর তোমার পৃষ্ঠ টান দেয়া আছে, তারপর ঘনত্ব দেয়া আছে, উচ্চতর মান বের করতে বলছে। তুমি প্রশ্ন ভালো করে দেখো, এখানে বলছে কৈশিক নল। কৈশিক নলের কিন্তু একটাই সূত্র। কৈশিক নল, প্রশ্ন ভালো করে পড়ো, কৈশিক নলের একটাই সূত্র, আর এইচ রো জি বাই 2 কস থিটা। কৈশিক নল এক্ষেত্রে পৃষ্ঠটানের সূত্র কি? আর এইচ রো জি বাই 2 কস থিটা। আমি তোমাকে বলছিলাম প্রশ্নের মধ্যে যদি তোমার স্পর্শকোণের মান দেয়া থাকে তাহলে তুমি কস থিটা লিখবা, আর যদি স্পর্শকোণের মান দেয়া না থাকে তাহলে তুমি কস থিটা লিখবা না। যেহেতু স্পর্শকোণের মান দেয়া নাই তাই তুমি কস থিটা লিখবা না, এখান থেকে তুমি এইচ এর মানটা বের করবা। টোয়েন্টি নাইন নাম্বার কোয়েশন তুমি যদি পড়ো, 29 দেখো, 29 নাম্বার কোয়েশনে একটি পানির ফুটার ব্যাস দেয়া আছে, কিন্তু এই পানির ফুটার যে ব্যাস দেয়া আছে এটা বড় ফুটার ব্যাস নাকি ছোট ফুটার ব্যাস প্রশ্নে কিন্তু বলা নাই, শুধু বলছে এটি পানির ফুটার ব্যাস। আচ্ছা, ফুটার সংখ্যা দেয়া আছে 10⁹9, ফুটার সংখ্যা দেয়া আছে 10⁹9। বলছে যে কি পরিমাণ শক্তি, কি পরিমাণ, যে এক পানির ফুটার ব্যাসটা দেওয়া আছে, বলছে একে ভেঙে তুমি কি করছো? 10⁹90 সম আয়তনের পানির ক্ষুদ্র ফুটা তৈরি করছো। তার মাত্রা শোনো, মনে যদি শোনো, যদি প্রশ্নে বলছে ভাঙা হয়েছে, প্রশ্নে কি বলছে? ভাঙা হয়েছে। যদি ভাঙা হয়েছে তার মানে প্রথম যে মানটা দেওয়া ছিল সেটা বড় ফোঁটা, এটা ভাঙলে পরে কি হবে? ছোট ফোঁটা। তার মানে প্রশ্নের প্রথমে যে মানটা দেওয়া ছিল সেটা কি হবে? বড় ফোঁটার ব্যাসার্ধ। তো আমি আগে তোমাকে বলি, মনে করো আমি তোমাকে বললাম যে একত্রিত করা হলো, তোমাকে বললাম একত্রিত করা হলো, তাহলে প্রশ্নের মধ্যে যে ব্যাসার্ধের মানটা দেওয়া ছিল সেটা কি ছোট ফুটার ব্যাসার্ধ নাকি বড় ফুটার ব্যাসার্ধ? প্রশ্নের মধ্যে যে মানটা দেওয়া ছিল সেটা ছোট ফুটার ব্যাসার্ধ, কারণ আমরা একত্র করলে পরে বড়টা পাবো। তখন কি হবে? একত্র করার পরে বড়টা হবে, কিন্তু প্রথম যে কোনটা ছিল ছোট ফুটার ব্যাসার্ধ। মনে করো আমি বললাম ভাঙা হলো, তাহলে প্রশ্নের মধ্যে কি ব্যাসার্ধের মানটা কি ছোট ফুটার ব্যাসার্ধ না বড় ফুটার ব্যাসার্ধ? প্রথম যে মানটা সেটা কি হবে? বড় ফুটার ব্যাসার্ধ, কারণ ভাঙলে পরে আমরা কি পাবো? ছোট ফুটা। তার মানে যদি প্রশ্ন বলে ভাঙা হলো, তো প্রশ্নের মধ্যে যে ব্যাসার্ধের মানটা থাকবে সেটা বড় ফুটার ব্যাসার্ধ, কারণ ভাঙলে পরে আমরা ছোটটা পাবো, যেটা দেয়া আছে সেটা কি হবে? বড় ফুটার ব্যাসার্ধ। যদি প্রশ্ন বলে একত্রিত করা হলো, তাহলে প্রশ্নের মধ্যে যে ব্যাসার্ধটা থাকবে সেটা ছোট ফুটার ব্যাসার্ধ, কারণ আমরা একত্রিত করার পরে কি পাবো? বড় ফুটাটা। যেটা দেয়া আছে সেটা কি হবে? ছোট ফুটা। তাহলে যেহেতু এই অঙ্কের মধ্যে বলছে ভাঙা হলো, প্রথম ব্যাসার্ধের মানটা কি হবে? প্রথম ব্যাসার্ধের মানটা হবে বড় ফুটার ব্যাসার্ধ। ভাঙলে পরে আমরা ছোটটা পাবো, কিন্তু যেটা দেয়া আছে সেটা কি? বড় ফুটার ব্যাসার্ধ। তাহলে এখানে বড় ফুটার ব্যাস দেয়া আছে, ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, ব্যাসকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাবো? ব্যাসার্ধের মানটা পাবো। তাহলে প্রশ্নে বলা আছে ভাঙা হলো, তাহলে প্রশ্নের মধ্যে যে ব্যাসের মানটা সেটা কি? বড় ফুটার ব্যাস। এখন প্রশ্নের মধ্যে তুমি দেখো পৃষ্ঠ টানের মান দেয়া আছে, বলছে কি পরিমাণ শক্তির প্রয়োজন বা কাজ কত। এখন বাচ্চারা খেয়াল করো, তুমি যদি কাজের মান বের করতে চাও 4 পাই nr² - r² * t, তুমি যদি কাজের মানটা বের করতে চাও বা শক্তির মানটা বের করতে চাও, ছোট ফুটার ব্যাসার্ধ লাগবে, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু ছোট ফুটার ব্যাসার্ধ নাই। তুমি ছোট ফুটার ব্যাসার্ধটা আগে বের করতে হবে। তাহলে ছোট ফুটার ব্যাসার্ধ বের করার সূত্র কি? ঘনমূল n ইন্টু কত? r। তাহলে r সমান কি হচ্ছে?
প্রশ্নের মধ্যে বড় ফুটার ব্যাসার্ধ দেওয়া আছে, ফুটার সংখ্যা দেওয়া আছে, তুমি ছোট ফুটার ব্যাসার্ধ পাবা, এখানে বসাই দিবা, তাহলে আনসার। বাচ্চারা এই এত বড় অঙ্ক অবশ্যই যে ভার্সিটি ক্যালকুলেটর আছে ওই ভার্সিটি আসবে, অন্যথায় কিন্তু এরকম অঙ্ক আসার সম্ভাবনা খুব কম। তোমার কাজ হলো অঙ্কটা শুধু বুঝে রাখা, যদি আসে তাহলে তুমি যদি করতে পারো। বাচ্চা তুমি এরকম আরেকটা অঙ্ক দেখো, তুমি 30 নাম্বার প্রশ্নটা যদি পড়ো, 30 নাম্বার প্রশ্ন দেখা বলছে 8টি পানির ফুটা, তার মানে ফুটার সংখ্যা দেওয়া আছে 8। প্রশ্নের মধ্যে তুমি দেখো যে ব্র্যাকেটের মধ্যে একটা ব্যাসার্ধের মান দেওয়া আছে, কিন্তু এটা ছোট ফুটার ব্যাসার্ধ নাকি বড় ফুটার ব্যাসার্ধ বলা নাই, এটা কখনোই বলা থাকে না, তোমাকে প্রশ্ন পরে বুঝতে হয়। প্রশ্ন বলছে একত্র করা হলো, তাহলে যেহেতু একত্র করা হলো বলছে, তখন যে ব্যাসার্ধের মানটা সেটা হবে ছোট ফুটার ব্যাসার্ধ, যে মানটা দেয়া আছে সেটা কি হবে ছোট ফোঁটা ব্যাসার্ধ। কারণ কি আমরা একত্র করলে পরে বড় ফোঁটা পাবো, তাহলে যেটা দেয়া আছে সেটা কি ছোট করা, কারণ একত্র করার পর তুমি কি কোনটা পাবা, বড়টা পাবা। তো যেটা দেয়া আছে সেটা কি হবে ছোট ফোঁটার ব্যাসার্ধ। যদি বলতো ভাঙা হলো তাহলে বড় ফোঁটার ব্যাসার্ধ, কোন ভাঙলে পরে আমরা পাবো ছোটটা, যেটা দেয়া আছে সেটা কি বড় ফোঁটা। আর যদি বলি একত্রিত করা হলো, তো যেটা দেয়া আছে ছোট ফোঁটা, একত্র করার পরে তুমি কি পাবো বড়টা, যেটা দেয়া আছে সেটা কি ছোট ফোঁটা। পৃষ্ঠটানের মান দেয়া আছে, বের করতে বলছে। তুমি দেখো যে তুমি যদি এই কাজের মান বের করতে চাও, তোমার দুইটা ব্যাসার্ধ লাগবে, কিন্তু একটা ব্যাসার্ধ দেয়া আছে, আর একটা ব্যাসার্ধের মান তুমি এখান থেকে বের করবা। তারপরে 4 পাই nr² মাইনাস r² ইন্টু টি। এই এতটুকু অংশ কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসতেই পারে, এই ব্যাসার্ধটুকু, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াও করা যায়। ঠিক আছে, তাহলে বাচ্চারা আমরা এরকম দুইটা অঙ্ক দেখলাম। এখন আমরা 31 নম্বর অঙ্কে দেবো, 31। নম্বর অঙ্কে তুমি দেখো প্রশ্ন তাপমাত্রার মান দেয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, সান্দ্রতা গুণাঙ্কের মান দেয়া আছে, আরো একটা তাপমাত্রা দেয়া আছে, সান্দ্রতা গুণাঙ্কের মান চাইছে। বাচ্চারা সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব দুইটা তুমি দেখছিলে, একটা তরল পদার্থের ক্ষেত্রে আর একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তুমি প্রশ্ন 31 নাম্বার প্রশ্নের পরে দেখো বলছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার সাথে তাপমাত্রা কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। তার মানে আমরা যদি লিখি ইটা 2 বাই ইটা 1, যেহেতু সমানুপাতিক তাহলে উপরে লিখবো T2 বাই কত T1, সেম 2 লেখছ উপরে 2, কারণ তিনটা মান দেওয়া আছে, আরেকটা মান আমাদের বের করতে বলছি, যোগ বিয়োগ করলে মান বেরিয়ে পড়বে। 32 নাম্বার প্রশ্ন যদি পড়ো, বাচ্চারা 32 নাম্বার প্রশ্নে বলছে সান্দ্র বল কত। সান্দ্র বল বাচ্চারা, সান্দ্র বলের সূত্র কিন্তু একটাই, 6 পাই ইটা আর ভি। সান্দ্র বলের সূত্র কি 6 পাই ইটা আর ভি। প্রশ্নের মধ্যে সবগুলো মান দেয়া আছে, তোমাকে সান্দ্র বল বের করতে বলছে 6 পাই ইটা আর ভি। এখন আমি যদি তোমাকে 32 নাম্বার প্রশ্নটা পড়তে বলি, 32 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, আমরা 32 নাম্বারই করলাম, 33 নাম্বার। 33 নাম্বার প্রশ্ন তুমি যদি পড়ো, 33 নাম্বার প্রশ্ন তুমি দেখো, প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে বলছে ব্যাসার্ধ অর্ধেক করা হলো। ওটা ইম্পর্টেন্ট, কারণ ভার্সিটি ক্যালকুলেটর না থাকলে এইভাবে আসার সম্ভাবনা বেশি। প্রশ্ন বলছে যে ব্যাসার্ধ অর্ধেক করা হলো, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, উচ্চতা কত হবে। বাচ্চারা প্রশ্ন বলছে কৈশিক নল, কৈশিক নলের সূত্র কি আর এইচ রো জি বাই 2 cos থিটা। তাহলে এখানে তুমি এইচ সমান কি লিখতে পারো 2t বাই আর রো জি। তাহলে তুমি খেয়াল করে দেখো তো এই উচ্চতার সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক। কৈশিক নলের ক্ষেত্রে উচ্চতার সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তো প্রশ্নে বলছে ব্যাসার্ধ অর্ধেক, তুমি ব্যাসার্ধ যদি অর্ধেক হয় তাহলে দেখো তো উচ্চতা কয় গুণ হচ্ছে, দ্বিগুণ। ব্যাসার্ধ অর্ধেক হলে উচ্চতা কয় গুণ হচ্ছে, দ্বিগুণ। এইটাই কিন্তু
তাহলে এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই সূত্রের অঙ্কগুলো যদি মান দেওয়া আসে ক্যালকুলেটর ছাড়া কিন্তু করা যাবে না। এই কারণে এরকম অঙ্ক এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে আসার সম্ভাবনাই বেশি। তাহলে কৈশিক নলের ক্ষেত্রে এই উচ্চতার সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। প্রশ্ন বলছে ব্যাসার্ধ অর্ধেক, ব্যাসার্ধ যদি অর্ধেক হয় উচ্চতা কি হচ্ছে? দ্বিগুণ। আনসার কি হবে? দ্বিগুণ। ইম্পর্টেন্ট অঙ্ক। বাচ্চারা তুমি যদি 34 নাম্বার কোশ্চেনটা বলো, 34 নাম্বার বলছে আরোহণ কত? এটা কি অঙ্ক? সহজ অঙ্ক। আর এইচ রো জি কৈশিক নলের সূত্র তো এইটা। তাহলে তোমার এইচ এর মান বের করতে বলছে 2t বাই আর রো জি। পানির ঘনত্ব কত? 1000। পানির ঘনত্ব কত? 1000। দেখো এই টি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। 34 নম্বর অঙ্ক। বাচ্চারা 34 তুমি ইচ্ছা করে 34 এর পরে 38 নাম্বার কোশ্চেনটা পড়তে পারো। সবাই শিটের মধ্যে 38 নাম্বার কোশ্চেন পড়ো। 38 একই অঙ্ক। তুমি 39 নাম্বার কোশ্চেন পড়ো, একই অঙ্ক। 34, 38, 39 একই অঙ্ক। এখন তুমি 35 নাম্বার কোশ্চেন যদি পড়ো, 35 নাম্বার কোশ্চেন তুমি যদি দেখো যে প্রশ্নের মধ্যে বলের মান দেওয়া আছে। প্রশ্নের মধ্যে কি 35 বলের মান বের করতে বলছে, পৃষ্ঠটান দেওয়া আছে। পানির পৃষ্ঠটানের সূত্র কি? টি ইকুয়াল F/12। এই বলের মানটা বের করতে বলছে, পৃষ্ঠটানের মান দেওয়া আছে, পৃষ্ঠটানের মানও দেওয়া আছে, এর মানটাও দেওয়া আছে। বাচ্চারা তুমি যদি 36 নাম্বার কোশ্চেন বলো, 36 সবাই শীটের মধ্যে 36 নম্বর কোশ্চেনটা পড়ো। তো কৈশিক নল। বাচ্চারা কৈশিক নল বলে একটাই সূত্র, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পেপার মিলে একটাই সূত্র, কিন্তু কৈশিক নল তার কোনো সূত্র নাই। কৈশিক নলের একটাই সূত্র, আরোহণ অবনমনের, আর এইচ রো জি বাই 2 কস থিটা। এই অঙ্কের মধ্যে স্পর্শগুণ দেওয়া আছে, তাই আমরা কস থিটা লিখলাম। প্রশ্নের সকল মান দেওয়া আছে, এই এইচ এর মানটা বের করতে বলছে। 36 আর 37 একই অঙ্ক। 36 আর 37 একই অঙ্ক। 38, 9 তো আগেই দেখছো। বাচ্চারা 40 নাম্বার অঙ্ক বলছে সান্দ্রবলের তো একটাই, সান্দ্রবলের সূত্র কি? 6 পাই ইটা আর ভি সান্দ্রবল। তাহলে এই অধ্যায়ে আজকে ক্লাসে অঙ্ক তুমি যেগুলো দেখছো, অঙ্কের মধ্যে এই কৈশিক নলের এখানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই রিলেটেড ম্যাথ অঙ্ক ইম্পর্টেন্ট। আচ্ছা বাকি থিওরিগুলো আসতে পারে যে পয়েস 10 পয়েস সমান কত, মাত্রাগুলা কত। এছাড়া এত অঙ্কগুলো ঢাকা ভার্সিটিতে আসার সম্ভাবনা খুব কম, কারণ ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর নাই। যে ভার্সিটিতে ক্যালকুলেটর আছে ওই ভার্সিটিতে আসতে পারে। তো বাচ্চারা আজকে ক্লাসে সূত্রগুলো আলোচনা করার সময় যে থিওরিগুলো লিখছি, থিওরিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন সবাই এমসিকিউ পার্টের টাইপ 2 তে যাও। টাইপ 2 আমরা গত ক্লাসে পড়ে ফেলছিলাম। এমসিকিউ পার্ট এর টাইপ 3 তোমাদের বাড়ির কাজ। টাইপ 3 তোমাদের বাড়ির কাজ। টাইপ 4 এর 5 নাম্বার প্রশ্নটা দেখবা। টাইপ 4 এর 5 নাম্বার। টাইপ 4 এর 5 নাম্বার। প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল দেয়া আছে tan ইনভার্স 2। পুরুত্ব দেয়া আছে 2 × tan ইনভার্স 3। বেগের মানটা দেয়া আছে
0.03। বলছে সান্দ্রতাঙ্ক কত? বলের মান দেয়া আছে 0.235। তাহলে F ইকুয়াল ইটা এ ডিভি বাই ডিওয়াই, বলের মান, ক্ষেত্রফলের মান, বেগের মান, পুরুত্বের মান দেওয়া আছে। এখানে কি করবো? এই মানটা বের করবো। টাইপ 4 এর বাকিগুলো তোমার বাড়ির কাজ। টাইপ 3, 4 তোমাদের বাড়ির কাজ। ওকে, তাহলে বাচ্চারা আমাদের শীটের অঙ্কগুলা শেষ। গত ক্লাস এবং আজকে ক্লাস মিলিয়ে 2 ক্লাস নিয়ে গত ক্লাসে ম্যাক্সিমাম করে ফেলছিলাম, আজকে বাকিটুকু শেষ করে দিলাম। তোমার 2 ক্লাস মিলিয়ে পদার্থের গাঠনিক ধর্ম অংশটুকু শেষ হয়ে গেল। এখন আমি মেইন বইটা দাগাই দিব। মেইন বইটা পদার্থের গাঠনিক ধর্ম, মেইন বইটা একটু সবাই আমি যে দাগাই দেবো এটা ফলো করবা। এই অধ্যায়ের তোমার এই থিওরিগুলো একটু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। শুনতে পাইছো কথা? তো এখন আমি মেইন বই দাগাই দিচ্ছি, সবাই মেইন বইটা বের করো। পদার্থের গাঠনিক ধর্ম, সবাই টেক্সট বুক বের করো। এলিনটা দাগাও। কঠিন পদার্থকে বাহ্যিক বল প্রয়োগে বিকৃত করা কষ্টকর। লাস্ট লাইনগুলো দাগাও। পদার্থের অণুগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত হয় বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। প্রথম পেজে শুধু এতটুকুই পড়া। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল, এখানে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল কম্পিত হতে পারে, ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। কম্পিত হতে পারে, ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের ক্ষেত্রে তরল অবস্থায় পদার্থের কণাসমূহ কম্পিত, আবর্তিত এবং নির্দিষ্ট সীমার মধ্যে স্থানান্তরিত হতে পারে। এখানে কি কঠিন পদার্থের ক্ষেত্রে কম্পিত হতে পারে, ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। আর তরল পদার্থের ক্ষেত্রে কম্পিত, আবর্তিত, নির্দিষ্ট সীমার মধ্যে স্থানান্তরিত হতে পারে। বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল, যে এখানে সর্বাধিক কম্পন, আবর্তন, স্থানান্তর গতি রয়েছে। এতটুকুই। পদার্থের বন্ধন সবাই টেক্সট বুকে পদার্থের বন্ধন বের করো। পদার্থের রাসায়নিক বন্ধন প্রধানত 5 প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। আয়নিক বন্ধন, একটি ধাতু ও একটি অধাতু পরস্পরের সাথে মিলিত হয়। আয়নিক বন্ধনে কি একটি ধাতু এবং একটি অধাতু পরস্পরের সাথে মিলিত হয়। আয়নিক বন্ধনের ধর্মগুলা আচ্ছা, এখানে একটা লাইন আছে যে আয়নিক বন্ধন দ্বারা সৃষ্ট যৌগকে আয়নিক যৌগ বলে। আয়নিক বন্ধনের ধর্ম গঠনের শর্তগুলো ইম্পর্টেন্ট, কিন্তু লাইন ইম্পর্টেন্ট। সমযোজী বন্ধন এর শর্তগুলা, এর মধ্যে দুটি অধাতব পদার্থের মধ্যে সমযোজী বন্ধন হয়। আয়নিক বন্ধন কি একটি ধাতু একটা অধাতুর সাথে মিলিত হয়, আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন ঘটে। ধাতব বন্ধন যাও সবাই, ধাতব বন্ধনের মধ্যে এখানে দেখাতে পারো উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, যান্ত্রিক দৃঢ়তা প্রভৃতি ধাতব বৈশিষ্ট্য। উচ্চ তাপ, বিদ্যুৎ পরিবাহিতা, যান্ত্রিক দৃঢ়তা প্রভৃতি ধাতুর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিম্নরূপের মধ্যে এই 2 নাম্বারটা দেখাতে পারো। পাওলির বর্জন নীতি অনুসারে যতটি সুযোগ রয়েছে পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘনত্ব তার চেয়ে কম। এই 2 নাম্বারটা দেখাতে পারো। ভ্যান ডার ওয়ালস বন্ধনের মধ্যে একটি সর্বজনীন দুর্বল আকর্ষণ বল ক্রিয়া করে। এই ভ্যান ডার ওয়ালস বন্ধনের মধ্যে কি একটি সর্বজনীন দুর্বল আকর্ষণ বল ক্রিয়া করে। আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতার মধ্যে যাও। আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ 10⁻9 থেকে 10⁻19 মিটার। তারপরে তুমি এখানে যাও, আন্তঃআণবিক স্থানের ভিত্তি করে পদার্থ 2 ভাগে বিভক্ত, এটা কঠিন আর এটা প্রবাহী। প্রবাহী আবার 2 ভাগে বিভক্ত, সংকুচন, অসংকুচন আর একটা কি সংকুচন। এখানে দেখো যে সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি করে প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা কি, যে সমান সংখ্যক ধন ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় কোন অবস্থায়? প্লাজমা অবস্থায়। স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালাগুলো বাচ্চারা এই সংজ্ঞাগুলো তোমাকে প্রত্যেকটা সংজ্ঞা রিডিং করতে হবে। এখানে যতগুলো সংজ্ঞা আছে প্রতিটা সংজ্ঞা তোমাকে রিডিং করতে হবে।
এর মধ্যে তোমার এই যে পূর্ণ দৃঢ় বস্তু গ নাম্বার, এটা মেডিকেল পরীক্ষার জন্য এই লাইনটা দাগায় ফেলতে পারো। কাঁচ ইস্পাত প্রভৃতি বস্তুকে সাধারণত পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে গ্রহণ করা হয়। পূর্ণ দৃঢ় বস্তু, কাঁচ ইস্পাত প্রভৃতি বস্তুকে সাধারণত পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে গ্রহণ করা হয়, একটা লাইন। এছাড়া বাকি সবটুকু লাইন রিডিং করবা, সবটুকু এখানে সবটুকু রিডিং করবা সংখ্যাগুলা। বাচ্চারা, বিকৃতি কয় প্রকার? 3 প্রকার। দৈর্ঘ্য বিকৃতি, কৃন্তন বা মিচন, আয়তন বিকৃতি। বিকৃতির একক ও মাত্রা, বিকৃতির একক ও মাত্রা সমীকরণ নেই। পীড়ন, পীড়ন কি? বল বাই ক্ষেত্রফল। পীড়ন কয় প্রকার? 3 প্রকার। দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। ঠিক আছে? এই যে পীড়নের মাত্রাটা, এটা মেডিকেল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোমার ক্লাস খাতায় লিখে দিছি, পীড়নের মাত্রা খুব ইম্পর্টেন্ট, পীড়নের মাত্রা ইম্পর্টেন্ট। বাচ্চারা, হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। এই হুকের সূত্রটা দাগায় রাখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই পীড়ন বাই বিকৃতি ধ্রুবক, এই ধ্রুবককে আমরা কি বলি? স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে এর মান হ্রাস পায়। তারপর এই লাইনটা শুধু জেনে রাখবা, ব্যাখ্যাটা পারবে না। ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক স্কেলার রাশি। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি রাশি? স্কেলার রাশি। এর মাত্রা, পীড়নের মাত্রা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা একই। এর একক নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। পীড়নের একক আর স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তখন তুমি যদি স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা পারো, একক পারো, তো স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার, ওইগুলোর মাত্রাও কিন্তু সেম। আমার যদি প্রশ্নে বলে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্কের একক কি? এই গুণাঙ্কে, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের এককটাই হবে, মাত্রাও কি? ওটাই হবে, একই হবে। ওকে। ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মানটা মুখস্থ। তোমাকে যদিও আমি ক্লাস খাতা লিখে দিয়েছিলাম, তো আবার দাগাই দিলাম, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মানটা মুখস্থ। বাচ্চাটা, পানির ইয়ং এর গুণাঙ্ক নেই, পানির ইয়ং এর গুণাঙ্ক নেই। তারপর তোমার লোহার কাঠিন্যের গুণাঙ্কের মানটা মুখস্থ, লোহার কাঠিন্যের গুণাঙ্কের মানটা মুখস্থ। তারপরে তোমার পানির আয়তন গুণাঙ্ক, এর মানটা মুখস্থ, পানির আয়তন গুণাঙ্কের মানটা মুখস্থ। যদি এখানে ছকটা দেয়া আছে, এখানে আরেকটা আছে, পানির আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনমতা বলে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনমতা বলে। বাচ্চারা, এখানে যে লোহা, লোহার ইয়ং এর গুণাঙ্ক, তারপরে তোমার আয়তন গুণাঙ্ক মানটা মুখস্থ রাখবা। তারপর তোমার পানি, আয়তন গুণাঙ্কের মানটা মুখস্থ রাখবা। পারদ, আয়তন গুণাঙ্কের মানটা মুখস্থ রাখবা মেডিকেল পরীক্ষার জন্য কিন্তু। হ্যাঁ, একক আয়তন, তোমার একক আয়তনের সঞ্চিত শক্তি তোমার ক্লাস খাতায় লিখে দিছি, তাও দাগাই দিলাম, হাফ দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। বল ধ্রুবক, এই বল ধ্রুবক তোমার ক্লাস খাতাতে আমি লিখে দিছি, বল ধ্রুবকের সংখ্যাটা দাও একটু দাগাই দিলাম। তোমার ক্লাস খাতাতে লেখা আছে একক মাত্রা, ক্লাস খাতাতে তোমার লেখা আছে। এই লাইনটা একটু দাগা রাখতে পারো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে স্প্রিংগুলোর তুল্য বল ধ্রুবকের বিপরীত মানের, দাগা রাখতে পারো। আর এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই লাইনটা দাগা রাখতে পারো। পয়সন অনুপাত খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, পয়সন অনুপাত খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির একটি ধ্রুব রাশি, এই কোয়েশনটা দাগা রাখতে পারো। পয়সনের অনুপাত কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এর সীমা -1 থেকে হাফের মধ্যবর্তী। পয়সন অনুপাতের একক মাত্রা নেই। তামার পয়সন অনুপাত 0.33। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে তামার পয়সন অনুপাত 0.33 মানটা মুখস্থ।
পয়সনের সীমায় ক্লাস খাতাতে তোমার লেখা আছে, যে এখানে যে লেখা আছে এই লেখাগুলো তোমার পড়তে হবে, কারণ পয়সন এই টপিক্সটাই ইম্পর্টেন্ট মেডিকেল পরীক্ষার জন্য। আর ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যতটুকু লাগবে আমি তোমার ক্লাস খাতাতেই লিখে দিছি। আর যারা মেডিকেল এক্সাম দিবা এই পয়সনটুকু সুন্দর করে রিডিং করবা, তুমি পারো, আমি ক্লাস খাতা দিয়ে আলোচনা করছি তোমার। তারপর সবাই প্রবাহীর প্রবাহ এই অংশটুকু করতে যাও। প্রবাহীর প্রবাহ, প্রবাহ দুই প্রকার, তরল এবং গ্যাস। প্রবাহ দুই প্রকার, তরল এবং গ্যাস। প্রবাহের এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে প্রবাহের প্রবাহ বলে। প্রবাহী সান্দ্র অসান্দ্র দুই হতে পারে। প্রবাহী সান্দ্রতা ধর্ম কঠিন বস্তুর গতিকে ঘর্ষণ ধর্মের মতো। প্রবাহী সান্দ্রতা ধর্ম কঠিন বস্তুর গতিতে ঘর্ষণ ধর্মের মতো। মানে তোমার এই আমরা সান্দ্রতা একটু আগে যখন সান্দ্রতা পড়ছি কি বলছিলাম, তরল পদার্থের গতিকে বাধা দেয়, তার মানে বাধা দেয় ঘর্ষণ। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ, যেমন তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা এরকম। এই সংজ্ঞাগুলো প্রবাহী প্রকারভেদ, এই সংজ্ঞাগুলো সবাই একটু রিডিং করবা মেডিকেল পরীক্ষার জন্য, ভার্সিটি পরীক্ষার জন্য না কিন্তু। হ্যাঁ, বিক্ষিপ্ত প্রবাহ কি পরস্পর সমান্তরালে না চলে। তারপরে দেখতে হবে না, এই ধারারেখা প্রবাহের বৈশিষ্ট্যগুলো সরল এবং বক্ররেখা হতে পারে, পরস্পর ছেদ করতে পারে না, গতিরেখাগুলো ঘন হয়ে যায়। ধারারেখা প্রবাহের বৈশিষ্ট্য। আবর্ত এবং ঘূর্ণন সৃষ্টি হয়। বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই চারটাই মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অশান্ত হয়, 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, এই 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অশান্ত হয়। প্রান্তিক বেগের রাশিমালা তোমার ক্লাস খাতা দিয়ে একটু আগে আমি লিখে দিছি, যে প্রান্তিক বেগ সান্দ্রতার ব্যস্তানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, তোমার ক্লাস খাতা দিয়ে একটু আগে আমি লিখে দিছি। তারপর সান্দ্রতা, সান্দ্রতা পদার্থের একটি বিশেষ ধর্ম, এটি তরল এবং বায়বীয় পদার্থের সাধারণ ধর্ম। এই লেখাগুলো একটু পড়তে হবে। সান্দ্রতা পদার্থের একটি বিশেষ ধর্ম, এটি তরল ও বায়বীয় পদার্থের সাধারণ ধর্ম। তারপর তোমার যে দেখো লেখা আছে মেডিকেল, তোমার ক্লাস খাতাতে আমি কিন্তু লিখে দিছি যে দুধ, তেল এবং আলকাতরা সান্দ্রতা, এর মধ্যে আলকাতরা সান্দ্রতা সবচেয়ে বেশি, তারপর তেল, তারপর দুধ, তারপরে পানি। সান্দ্রতা কখনো কখনো প্রবাহীর আঠাত্মতা প্রকাশ বলা হয়, সান্দ্রতাকে কখনো কখনো কি বলা হয়, প্রবাহীর আঠাত্মতা। তারপর এই যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো তোমাকে ক্লাস খাতাতে লিখে দিছি। সান্দ্র বল ক্ষেত্রফলের সমানুপাতিক, বেগের অবক্রম সমানুপাতিক, এই গাণিতিক ইকুয়েশন ক্লাস খাতাতে লেখা আছে। তারপরে তোমার সান্দ্রতা গুণাঙ্কের এই মাত্রা ক্লাস খাতাতে লেখা আছে, একক তোমার ক্লাস খাতাতে লিখে দিচ্ছি আমি, তাও দেখাই দিচ্ছি। 10 পয়েস সমান। সান্দ্রতাকে অনেক সময় গতীয় সান্দ্রতাঙ্ক বলা হয়, এই জানার বিষয়গুলো তোমার ক্লাস খাতাতে লেখা আছে। তরল পদার্থের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বাড়লে সান্দ্রতা হ্রাস পায়। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/3, এটা তোমার ক্লাস খাতাতে লিখে দিছি। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। সান্দ্রতার উপর চাপের প্রভাব, চাপ বাড়লে সান্দ্রতা বাড়ে। গ্যাসের সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নেই, বিজ্ঞানী ম্যাক্সওয়েল ইহা প্রমাণ করেন। এই লাইনটা মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নেই। সান্দ্রতার প্রয়োজনীয়তা মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শিরা উপশিরা দিয়ে রক্তের চলাচল এই ধর্মের উপর নির্ভর করে। শিরা উপশিরা দিয়ে রক্তের চলাচল এই ধর্মের উপর কার্য সান্দ্রতা, এইগুলো মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সান্দ্রতা প্রয়োজনীয়তা, ঠিক আছে, 3টা লাইন। সান্দ্রতা সকল প্রবাহীর সাধারণ ধর্ম। সান্দ্রতা কেবলমাত্র
সংস্পর্শী তলগুলোর প্রকৃতির উপর নির্ভর করে, আপেক্ষিক গতির উপর নির্ভর করে। সান্দ্রতা প্রকৃতির উপর নির্ভর করে, আপেক্ষিক গতির উপর নির্ভর করে। এই তিনটা লাইন একটু রিডিং করবো বাসায়, রিডিং করে যদি এমসিকিউ তৈরি করতে পারো তৈরি করবা, তিনটা লাইন, ঠিক আছে? সংকট বেগ, এই সংকট বেগ কিন্তু আমি ক্লাসরুমে তোমাকে একটু আলোচনা করছি, তোমার ক্লাস খাতাতে লিখে দিছি, এখানে যতগুলো লেখা আছে তোমার ক্লাস খাতাতে লিখে দিছি। এর মধ্যে তোমার এই যে আদর্শ তরলের ক্ষেত্রে সান্দ্রতা 0 হলে সংকট বেগ 0 হয়, আর বড় হলে বা মোটা তরলের ক্ষেত্রে সংকট বেগ কম হয়, তরলের ঘনত্ব বেশি হলে সংকট বেগ কম হয়। এটা তুমি তো এই সূত্র থেকে বুঝতে পারতেছো যে সান্দ্রতা যদি 0 হয় বেগ কি হবে 0, ঘনত্ব কমলে সংকট বেগ বাড়বে, ব্যাসার্ধ বাড়লে সংকট বেগ কমবে। এটা তো তুমি এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকেই দেখতে পারতেছো, এগুলো তোমার ক্লাস খাতাতে লেখা আছে। স্টোকসের সূত্র F = 6 পাই ইটা আর ভি, এটাকে মাত্রিক পদ্ধতি সমীকরণ প্রতিপাদন করা হয়, 6 পাই ইটা আর ভি। এই 6 পাইটা এটি হলো মাত্রিক পদ্ধতিতে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্টোকসের সূত্রের প্রতিপাদন। এই কথাগুলো তোমার ক্লাস খাতাতে আমি লিখে দিচ্ছি প্রান্তিক বেগের ক্ষেত্রে, একটু আগে দেখাইছি। তারপর তোমার পৃষ্ঠটানের একক তোমার ক্লাস খাতাতে লেখা আছে, মাত্রা ক্লাস খাতাতে লেখা আছে। পৃষ্ঠটানের বৈশিষ্ট্য দুটো লাইন পড়তে পারো, পৃষ্ঠটানের বৈশিষ্ট্য। পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয়, এই স্টেপগুলোর নাম রাখতে পারো। দূষিতকরণ, হ্রাস লেখা আছে। তবে দ্রবীভূত বস্তুর উপস্থিতি, অজৈব বৃদ্ধি পায়, জৈব হ্রাস পায়। দ্রবীভূত বস্তুর উপস্থিতি অজৈব পদার্থের ক্ষেত্রে আমি তীর চিহ্ন দিয়ে কি বোঝাইছি, বৃদ্ধি পায়, আর জৈব পদার্থের ক্ষেত্রে কি পায়, হ্রাস পায়। তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি পেলে তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়, তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। যে তাপমাত্রায় একটি তরলের পৃষ্ঠটান 0 হয় তাকে সংকট তাপমাত্রা বলে। পানির পৃষ্ঠটানের মানটা মুখস্থ, পানির পৃষ্ঠটানের মানটা মুখস্থ। তারপরে পৃষ্ঠটানের তথ্য দেখা, সংশক্তি, আসঞ্জন, আণবিক পাল্লা, এগুলো একটু পড়তে হয়। সংশক্তি বা সংযুক্ত বল হলো একটি পদার্থ কতগুলো অণুর সমষ্টি। বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সংশক্তি হলো একটি পদার্থ, আসঞ্জন হলো বিভিন্ন পদার্থ। সংশক্তি বল কখন হয়, একটি পদার্থের মধ্যে যে আকর্ষণটা, আর আসঞ্জন বল যখন কখন দুটো বিভিন্ন পদার্থের মধ্যে আকর্ষণ বলটা। এই জানার বিষয়গুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, জানার বিষয়গুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। মাত্র পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মাত্রা একই। পৃষ্ঠটানের বৈশিষ্ট্যগুলো তোমাকে একটু পড়তে হবে, বিশেষ করে 2 নাম্বারটা 3 নাম্বারটা। পৃষ্ঠ শক্তির বৈশিষ্ট্য 2 নাম্বার এবং 3 নাম্বার। স্পর্শকোণ, এটা ইম্পর্টেন্ট। স্পর্শকোণ আকর্ষণ বল, সংশক্তি বল, এই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে, বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। স্পর্শকোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, থিটা। স্পর্শকোণ কয় প্রকার, 2 প্রকার, সূক্ষ্ম স্পর্শকোণ, স্থূল স্পর্শকোণ। 90 ডিগ্রি অপেক্ষা কম হলে সূক্ষ্ম স্পর্শকোণ। যে সব তরলের ঘনত্ব কঠিন ঘনত্ব অপেক্ষা কম, সব তরলে সাধারণ ভিজায়। এই সংজ্ঞাগুলো থেকেও তোমার এই যে সাধারণ পানি এবং কাচের স্পর্শকোণ 8 ডিগ্রি, বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাচের স্পর্শকোণ 0 ডিগ্রি, রূপা এবং পানির স্পর্শকোণ 90 ডিগ্রি, পারদ এবং কাচের স্পর্শকোণ 140 ডিগ্রি। ঠিক আছে, অনেক বই 139 ডিগ্রি লেখা, অনেক বই 140 ডিগ্রি। তো যদি 140 থেকে 140 দেখাবো, না থাকলে 139 দেখাবা। পানি কৈশিক নলের ভেতর দিয়ে উপরে ওঠে। পারদ কাঁচ নলের মধ্যে নিচে নেমে যায়। আর পৃষ্ঠটানের ব্যবহার করার মধ্যে শুধু এই যে স্টেপগুলোর নামগুলা, এই নামগুলা পৃষ্ঠটানের ব্যবহার। পানির তলে
পোকামাকড়ের চলাচল, সাবানের ফেনা, গাছে পানির পরিবহন, তরলের পৃষ্ঠসূচের অবস্থান, এই শুধু নামগুলো মনে রাখলে হবে, আর বাকিগুলো শুধু রিডিং করবা। আর এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য এই যে লাইনগুলো দেওয়া আছে প্রতিটা লাইন সুন্দর করে পড়বা। আর এই ওদের এমসিকিউ গুলো, যে এমসিকিউ গুলো অবশ্যই পড়তে হবে, এমসিকিউ গুলো অবশ্যই পড়তে হবে। বাচ্চারা, তাহলে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টা শেষ হয়ে গেল। এই অধ্যায়টা আমি 2টা ক্লাস দিলাম, 2টা ক্লাসে আমি যখন ক্লাসরুমে পড়াইছি তখন কি তোমার ম্যাথ গুলা শেষ করছি, আর এখন বইটা দাগাই দিলাম। এই অধ্যায়ে অঙ্কের থেকেও বেশি থিওরি, এই অধ্যায়ের মাত্রাগুলো বেশি ইম্পর্টেন্ট। শুনতে পাইছো কথা? তো এই অধ্যায়টা সুন্দর করে শেষ করে ফেলো। এই অধ্যায় থেকে একটা থিওরি পরীক্ষায় থাকার সম্ভাবনাই বেশি। তো বাচ্চারা, এই অধ্যায়ে আমি ক্লাস পড়ানোর সময় যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম, এই সূত্রগুলো আলোচনাগুলো বেশি বেশি করে দেখো, এবং সূত্রগুলো যে আলোচনা করছিলাম এগুলো ক্লাস খাতায় অবশ্যই তুলছো, ক্লাস খাতার একটা রিভিশন দেও। আর অঙ্কগুলো করার সময় যদি কোনো অঙ্ক তুমি পাও যে অঙ্কগুলো বড় বড় অঙ্ক ক্যালকুলেটর লাগবে, অঙ্ক করা দরকার নাই, তোমার কাজ হলো প্রশ্নটা বুঝে যে এই সূত্রটুকু শুধুমাত্র বোঝা। বাচ্চারা, এই অধ্যায়টা খুব সহজ একটা শেষ করে দিলাম। এখন বাকিটুকু তুমি বাসায় নিজে সুন্দর করে গুছিয়ে ফেলো। আজকে এতটুকুই থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো।